পুরা হোয়াইট বোর্ডের মধ্যে আই ধরো একটা সাবজেক্ট এবং প্লে হচ্ছে বা একটা ভার্ব ভার্ব যেইখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্বকে একসঙ্গে দেখবা সেটাই হচ্ছে একটা ক্লাস। কোনো কিছু মুখস্থ করা লাগবে না, বাংলা সিনেমায় যাওয়া লাগবে আমাদের, আবার ওই আগের দুনিয়ায় ফেরত লাগবে। সাদা কালো সিনেমায় মনে আছে বলতো না, চৌধুরী সাহেবের ছেলে আমি কেন এরকম ফকিরনিকে বিয়ে করবো। কিক দা বাকেট মানে হচ্ছে বালতিতে লাথি দেওয়া। আরে না ভাই, এরকম কোনো কিছু না। কিক দা বাকেট মানে হচ্ছে মৃত্যুবরণ করা। হ্যাঁ, শুনতে আজব লাগতে পারে, এটাই সত্য কথা। A clause is a word that contains a subject and a predicate. না না ভাই, মোটো এরকম কিতাবি ভাষায় বা পজ ভাবে আমরা শিখবো না ভাই, আমরা একদম সিম্পল ভাষায় জাস্ট গল্পের মতো করে আজকে আমরা ফ্রেজ এন্ড ক্লজ পড়ে ফেলবো এবং তোমার জীবনে আর কোনোদিন ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে কোনোদিন সমস্যা হবে না এবং কোনো ক্লাস করা লাগবে না। আজকের ক্লাসটা করলে তুমি পারফেক্টলি ফ্রেজ এন্ড ক্লজ বুঝতে পারবা। তোমাদের ক্লাসে যখন স্যার বলে যে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তখন তুমি কি করো? তখন তুমি মাথা চুল কর, বলো এরা কয় কি। তখন ভাই তোমার ক্লাসের টপার যে কয়েকটা আছে ওগুলা পড়াবে, কয় স্যার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লাস। আজকের ক্লাস করার পরে ভাই তুমিও ইনশাআল্লাহ ওদের মতো বলতে পারবা, স্যার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লাস, স্যার এটা একটা ফ্রেজ। তার আগে ভাই ফ্রেজ এন্ড ক্লাস লাগে কই? এটা তো আমাদের সিলেবাসে নাই, তাহলে আমরা পড়বো কেন? নাম্বার লাগবে না, খামা পড়ে সময় নষ্ট করবেন, পড়ার জন্য মেলা কিছু আছে না। যখন তোমরা ভাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বা, তার মধ্যে যে ভাই সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড আছে, ওইটার জন্য যারা ফ্রেজ এন্ড ক্লজ পারবা, স্পেশালি ক্লজ যারা পারবা, তাদের ভাই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পারির মতো লাগবে। আর যারা ক্লজ পারবা না, তারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পারবা না। তো চলো ভাই সময় নষ্ট না করে বুঝে নি যে ভাই ফ্রেজ এন্ড ক্লজ কি। সবার আগে ভাই ফ্রেজ কি, হোয়াট ইজ আ ফ্রেজ? ভালো করে তাকাও, ভাইয়ের দিকে তাকাও, জাস্ট সেকেন্ডের মধ্যে ভালো করে যা বলবো খেয়াল করো, দেখবে 1 সেকেন্ডের মধ্যে বুঝবা কি ফ্রেজ কি, হোয়াট ইজ ফ্রেজ। তোমাকে একটা উদাহরণ দিয়ে একবারে বুঝে যাবে ভাই। আমি একটা উদাহরণ দিচ্ছি হচ্ছে রেড ব্লাড। না 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 না, ভুল করে ফেলছি, রেড ব্লাড না, ধরে বললাম হচ্ছে ব্লু ব্লাড। আচ্ছা, এইখানে যে ব্লু ব্লাডটা লিখছি ভাই, এই ব্লু ব্লাডের মানে কি? এই ব্লু ব্লাডের মানে হচ্ছে ভাই, ব্লু মানে হচ্ছে নীল, আর ব্লাড মানে হচ্ছে ভাই রক্ত, নীল রক্ত। ভাই লাল রক্ত তো জানি, আমরা জানি রক্ত লাল হয়, কিন্তু নীল রক্ত কি, এটা তো ভাই কোনো সেন্স ক্রিয়েট করে না। হ্যাঁ, এই দুইটা ওয়ার্ড একসঙ্গে অন্য একটা অর্থ প্রকাশ করবে, অন্য একটা অর্থ প্রকাশ করবে যেটা বাস্তব অর্থের সঙ্গে মিলবে না। মানে মানে ব্লু মানে আমরা বাংলা করলে পাই হচ্ছে নীল, আর ব্লাড মানে বাংলা করলে পাই রক্ত, নীল রক্ত, কিন্তু আসলে ব্লু ব্লাড মানে ভাই নীল রক্ত না। তাইলে ভাই ব্লু ব্লাড মানে কি? এই ব্লু ব্লাড মানে বোঝার জন্য বাংলা সিনেমায় যাওয়া লাগবে আমাদের, আবার ওই আগের দুনিয়ায় ফেরত লাগবে। সাদা কালো সিনেমায় মনে আছে বলতো না, চৌধুরী সাহেবের ছেলে আমি কেন এরকম ফকিরনিকে বিয়ে করবো। যাক এরকম বলে না ভাই, বলে। তাইলে এই যে চৌধুরী সাহেবের ছেলে, তার গায়ে কি চৌধুরী বংশের রক্ত না? বলে আমার গায়ে চৌধুরী বংশের রক্ত বইছে, আমি কেন এরকম ফকিরনিকে বিয়ে করব। এরকম বলে তো ভাই। ওই চৌধুরী বংশের রক্ত মানে কি? তার গায়ে একটা বংশ মর্যাদা আছে না ভাই, তার একটা কি আছে, বংশ মর্যাদা। সে কি, সেই হচ্ছে ভাই একটা চৌধুরী বংশের ছেলে। এই যে বড় বংশ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিকেই বলা হয় হচ্ছে ভাই ব্লু ব্লাড, যার অনেক বংশ মর্যাদা বেশি। তার মানে ভাই ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ড, যেরকম এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ব্লাড, ব্লু ব্লাড। এবং এই দুইটা শব্দ মিলে এর আসল মানে না বোঝায়, অন্য কিছু বোঝাবে। যেমন এইখানে ব্লু মানে নীল ছিল এবং ব্লাড মানে রক্ত ছিল, এখানে কিন্তু নীল রক্ত বোঝানো হয় না, এখানে ব্লু ব্লাড দ্বারা বোঝানো হয়েছে যার বংশ মর্যাদা অনেক বেশি, যেমন আমাদের চৌধুরী সাহেবের পোলা। বুঝতে পারছো ভাইয়া? ফ্রেজ আমরা বুঝে গেছি ভাইয়া। ফ্রেজ হচ্ছে দুইটা শব্দ, দুই তিনটা যেই শব্দই হোক, যে দুই তিনটা শব্দ মিলে আসল অর্থ প্রকাশ করবে না, অন্য একটা অর্থ প্রকাশ করবে, সেটাই হচ্ছে ফ্রেজ। ভাইয়া তাহলে এক কাজ করো, আরো একটা উদাহরণ দাও তো। চলো দিই আরেকটা উদাহরণ। কি হইতে পারে? কিক দা বাকেট, কিক দা বাকেট। আচ্ছা ভাই খেয়াল করো, হাস্যকর লাগবে না মানে মজার। খেয়াল করো, কিক মানে হচ্ছে ভাই লাথি দেওয়া, কিক মানে হচ্ছে লাথি দেওয়া, ঠিক আছে, লাথি দেওয়া। এবং বাকেট মানে কি? বাকেট মানে হচ্ছে বালতি। আচ্ছা, তাহলে ভাই কিক দা বাকেট মানে হচ্ছে বালতিতে লাথি দেওয়া। তার মানে ভাই কিক দা বাকেট হচ্ছে বালতিতে লাথি দেওয়া। আরে না ভাই, এরকম কোনো কিছু না। কিক দা বাকেট মানে হচ্ছে মৃত্যুবরণ করা। হ্যাঁ, শুনতে আজব লাগতে পারে, এটাই সত্য কথা। কোনো ব্যক্তি মরে গেছে, কোনো ব্যক্তি মরে গেছে, এইটা বোঝায় হচ্ছে কিক দা বাকেট দ্বারা। তার মানে এবার তো বুঝছে, দেখো এখানে তিনটা শব্দ একসঙ্গে হয়ে মূলত অর্থ কি? মূলত অর্থ হচ্ছে খাঁটি বাংলা করলে বালতিতে লাথি দেওয়া, কিন্তু আসল অর্থ কি এইটা না ভাই, আসল অর্থ হচ্ছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করছে এইটা। তার মানে ভাই ফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যদি আসল অর্থ প্রকাশ না করে অন্য একটা অর্থ প্রকাশ করে, সেইটাই হচ্ছে ভাই আমাদের ফ্রেজ। ঠিক আছে ভাই, ফ্রেজ বুঝছি। আচ্ছা ভাই, ফ্রেজ তো আমরা বুঝছি, ক্লজ কি একটু বলো তো।
কোনো সমস্যা নাই ভাই, জাস্ট 2-1 মিনিটের মধ্যে ভাই আমরা ক্লজ বুঝবো এবং ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যা কিছু আছে জাস্ট সহজভাবে শিখে নিব। ঠিক আছে, খেয়াল করো, তাকাও এইদিকে। প্রথমে তো ভাই ক্লজ ক্লজ ক্লজ, ঠিক আছে। ক্লজ কি ভাই? ক্লজ বলতে গেলে তোমাদের ক্লাসে স্যাররা বলে ক্লজ ইজ আ ওয়ার্ড, বা ক্লজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কি কি মেলা কিছু কয় ভাই। আমার তো সব মাথার উপর দিয়ে, আমি জানি না তোমরা বুঝো নাকি। যারা বুঝো না আমার মতো, তারা আমার মতো ভাই বাংলা ভাষায় চলে আসো, বাংলা সহজভাবে বুঝে নাও। ক্লজ কি ভাই? একবার বলবো, তাকাও আমার দিকে। আমি জানি ভাই দেখতে অতটা ভালো না, বাট আমার দিকে একটু কষ্ট হলো, তাকাও ভাইয়া। যেইখানে কি বলছি শুনো, মন দিয়ে শুনো ভাইয়া, যেইখানে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে, যেখানে একটা ভার্ব থাকবে, ভার্ব মানে কি আমরা বুঝি, সাবজেক্ট মানে কি আমরা বুঝি, হ্যাঁ ভাই বুঝি। ওই যে আই হলো সাবজেক্ট হয়, হি হলো সাবজেক্ট হয়, সি হলো সাবজেক্ট, বা আমরা আরো বুঝি যে ধরো আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এই বাক্যে কাজ করতেছে কে, বা এই বাক্যের সাবজেক্ট কে আমি, কারণ খেলতেছে কে আমি। আবার বাক্যের শুরুতে যেটা থাকে আমরা সেটা তো সাবজেক্ট বুঝি, আপাতত ধরো এটাই, তাহলে সাবজেক্ট থাকবে, থাকবে ভাই। এবং যদি কোনো বাক্যে ভাই সাবজেক্টের সঙ্গে একটা ভার্ব থাকে, কি বলছি, যেইখানে ভাই বাক্যটাকে পর ধরো এই পুরা হোয়াইট বোর্ডের মধ্যে আই ধরো একটা সাবজেক্ট, ঠিক আছে, এবং প্লে হচ্ছে ভাই একটা ভার্ব, ভার্ব, ঠিক আছে ভাই। যেইখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্বকে একসঙ্গে দেখবা, আইটা হচ্ছে একটা সাবজেক্ট, আর ভার্বটাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। প্লে মানে হচ্ছে খেলা করা, খেলা করা অবশ্যই একটা কাজ, তাহলে এটা একটা ভার্ব। তার মানে যেখানে একটা সাবজেক্ট আর একটা ভার্ব দেখতে পারবা, সেটাই হচ্ছে একটা ক্লজ। কোনো কিছু মুখস্থ করা লাগবে না, কোনো কিছু মুখস্থ করা ছাড়াই ভাই, যেখানে আমরা একটা সাবজেক্ট দেখবো, যেখানে আমরা একটা ভার্ব দেখবো, চোখ বুঝে কোনো সন্দেহ ছাড়া, কোনো ঝামেলা ছাড়া বিসমিল্লাহ বলে দিব, সাবজেক্ট ভার্ব আছে, ক্লজ। আর একটা উদাহরণ দাও তো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, ধরো এরকম আছে যে আই ইট, আচ্ছা আইটাই বা ধরো এরকম দিই, দে প্লে, দে প্লে, এটা কি ভাই একটা ক্লজ? দেখি তো আসলে ক্লজ নাকি। আমরা কি বলছিলাম একটু আগে, যে কোন একটা জিনিসকে একটা ক্লজ হইতে গেলে একটা সাবজেক্ট লাগে, যেরকম এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এটা একটা সাবজেক্ট, ঠিক আছে, এবং ক্লজ হইতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, তাইলেই হলো একটা ক্লজ, ঠিক আছে। আবার এই যে প্লে মানে হচ্ছে খেলা করা, তাহলে এটা একটা ভার্ব, খেলা করা একটা ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্টও আছে, ভার্বও আছে। তার মানে তো ভাই তুমি বলছিলা যে একটা সাবজেক্ট একটা ভার্ব একসঙ্গে থাকলে সেটা একটা ক্লজ। বুঝতে পারছো না? আমি জানি বুঝতে পারছো ভাই। আচ্ছা ভাই, যদি তোমরা ক্লজ বুঝে থাকো তাহলে এবার একটু বলো তো ভাই, আমি একটা উদাহরণ লিখি। ধরো আমরা বলছিলাম আই প্লে, এটা একটা ক্লজ। এখন আমি যদি বলি ভাই যে আই প্লে ক্রিকেট, এইটা কি ভাই একটা ক্লজ নাকি এটা একটা সেন্টেন্স? ভাইয়া এইবারে তো প্যাচ লাগছে, এটা কি ভাই একটা ক্লজ নাকি এটা একটা সেন্টেন্স? চলো ফাইন্ড আউট করি, তাকো ভাই। আচ্ছা, এটা একটা ক্লজ হবে না সেন্টেন্স হবে? আচ্ছা, আমরা কি পড়ছিলাম জানো? আমরা পড়ছিলাম একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকলেই সেটা হয়ে যায় ক্লজ। আচ্ছা, এইখানটা সাবজেক্ট আই তো আমরা ছোটকাল থেকে পড়ে আসি, বাক্যের শুরুতে ধরো এটাই আই আছে, তাহলে এটা হলো সাবজেক্ট। আচ্ছা সাবজেক্ট ঠিক আছে, ভার্ব কি আছে? ও হ্যাঁ হ্যাঁ, প্লে মানে তো খেলা করে, দ্বারা কোনো কাজ করা বোঝায়, এটাও একটা ভার্ব, তাহলে সাবজেক্ট তো আছে, ভার্বও আছে। আচ্ছা, তার মানে তো আমরা বলতে পারি যে সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে যেহেতু আছে এটা একটা ক্লজ। কিন্তু ক্রিকেটটার জন্য কি হবে এটা? আবার খেয়াল করো ভাই, কি বলি শুনো, তাকাও। সাবজেক্ট আর ভার্ব থাকলেই ক্লজ হয়ে যাবে, এবং আগে পরে যা কিছু আছে ওইটা নিয়েই টোটালটা হলো একটা ক্লজ। তার মানে আই প্লে ক্রিকেট, সাবজেক্ট আর ভার্ব আছে, পরে কি আছে দেখবো না, সবগুলা মিলে কি একটা ক্লজ। যদি এটা বলি যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এখানে ভাই একটা সাবজেক্ট আছে, হি গোসটা হচ্ছে ভার্ব, সাবজেক্টও আছে ভাইয়া এবং ভার্বও আছে, তাহলে সাবজেক্টও আছে, ভার্বও আছে, এবং পরে যা কিছু আছে সবকিছু মিলায় এটা একটা ক্লজ। আচ্ছা ভাইয়া, ধরো আমরা বুঝছি যে সাবজেক্ট আর ভার্ব মিলায় সবকিছু মিলে এটা একটা ক্লজ, কিন্তু ভাই তাহলে সেন্টেন্স না ক্লজ? এবার বলো সেটা। সবার আগে ভাই খেয়াল করো, আগে ভাই আমি কি মানুষ নাকি আমি সাব্বির? অবশ্যই ভাই আমি আগে মানুষ, তারপরে হচ্ছে আমার নাম হচ্ছে সাব্বির। ঠিক একইভাবে ভাই আগে হলো একটা ক্লজ, তারপরে একটা ক্লজ মিলে পুরোটা হয়েছে একটা সেন্টেন্স। তার মানে আগে যেরকম মানুষ হয় ওই মানুষের নাম দেওয়া হয়েছে সাব্বির, ঠিক একইভাবে এই ক্লজটার, এই পুরা ক্লজটার নাম দেওয়া হয়েছে এটা একটা সেন্টেন্স। তার মানে আগে হচ্ছে একটা ক্লজ, পরে হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে ভাই? তার মানে আমরা ক্লজ বুঝছি ভাই। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে টোটালটা ধরে একটা ক্লজ। তার মানে কি ভাইয়া একটা বাক্যে খালি একটা ক্লজে থাকবে না,
এমন কোনো কথা তোমার খালি একটা বন্ধু আছে বা মেলা বন্ধু আছে? খেয়াল করো, যদি আমি এরকম লিখি ভাই যে ধরো এরকম লিখছি আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট অ্যান্ড আই লাভ ইট। খেয়াল করো তো ভাই, আচ্ছা ভাইয়া আইটা একটা সাবজেক্ট, ঠিক আছে, এবং প্লেটা একটা ভার্ব, ঠিক আছে ভাই। ভাইয়া সাবজেক্ট আর ভার্ব থাকলেই তো একটা ক্লজ। তাহলে এর পরেও ধরে নি এই যে এন্ড, ধরো এন্ডটা বাদ দিলাম ভাইয়া, পরে বুঝাবেন এন্ড কি ঝামেলা, এন্ড বাদ দিলাম। আচ্ছা ভাই আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, একটা সাবজেক্টও আছে একটা ভার্বও আছে এবং টোটালটা মিলে হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে। আবার ভাই এখানে এন্ড এর পরে খেয়াল করতে ভাই, এই যে আই আরেকটা সাবজেক্ট, ঠিক আছে ভাই, এবং এটা হচ্ছে আরেকটা ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব এবং পরেরটুকু নিয়ে নেব, তাহলে এটাও হচ্ছে একটা ক্লজ। তাহলে ভাই এই বাক্যে কি দুইটা ক্লজ আছে? হ্যাঁ ভাই, এই বাক্যটা কি ভাই, এই যে একটা ক্লজ মাঝখানে এন্ড দুটাকে যুক্ত করছে, এটা একটা ক্লজ এটা একটা ক্লজ, এই দুইটা ক্লজ মিলে কি ভাই একটা সেন্টেন্স হয়েছে? হ্যাঁ। ও ভাই, তার মানে একটা সেন্টেন্সে অনেকগুলা ক্লজ থাকতে পারে? থাকতেই পারে ভাই। তার মানে ভাই আমরা কি বুঝছি ফ্রেজ কি এন্ড ক্লজ কি? যদি ভাই বুঝে থাকো তাহলে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে শিখবো ভাই ক্লজ কত প্রকার, কি কি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ কি। ওইটা ক্লাস পাওয়ার জন্য তোমাকে কষ্ট করে ভাই আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়া লাগবে। ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য প্রোফাইলে লিংক দেওয়া আছে, অথবা ইউটিউবে সার্চ করো এসএস একাডেমি, দেখবে আমাদের চ্যানেল পেয়ে যাবা। তো আজকে ভাই আমরা বুঝছি ফ্রেজ কি ক্লজ কি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে ভাই আমরা শিখবো হচ্ছে ক্লজ কয় প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, ডিপেন্ডেন্ট ক্লজ কি, এগুলা। সামনের ক্লাসগুলো পাওয়ার জন্য কি করতে বলছি ভাই, ইউটিউবে সার্চ করে এসএস একাডেমি। আল্লাহ হাফেজ।